এসআইআর বৈঠকে উপস্থিত কেন? মনোজ পন্তকে গ্রেপ্তারের দাবি সুকান্তর। জবাব দিল নবান্ন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তাপের পারদ আরও চড়ল প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্তকে নিয়ে। কলকাতা হাইকোর্টের বৈঠকে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে এফআইআর দায়ের ও গ্রেপ্তারের দাবি তুলেছেন। ওনার অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করেই তিনি বৈঠকে ছিলেন। সুকান্ত মজুমদারের বক্তব্য, হাইকোর্টের বৈঠকে কারা উপস্থিত থাকতে পারবেন তা নিয়ে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ সত্ত্বেও মনোজ পন্ত কী ক্ষমতা বলে বৈঠকে যোগ দিলেন তা তিনি জানতে চান। ওনার দাবি, বর্তমানে পন্ত মুখ্য সচিব পদে নেই, ফলে ওই বৈঠকে ওনার উপস্থিতি বেআইনি। শীর্ষ আদালতের কাছে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও করেন তিনি। এর পাল্টা জবাব দিলেন নবান্ন। নবান্নর দাবি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন নিয়েই মনোজ পন্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে দায়িত্বে আছেন এবং সেই পদমর্যাদার ভিত্তিতেই বৈঠকে যোগ দেন। এখানে উল্লেখযোগ্য, এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল এবং শীর্ষ আধিকারিকগণ। এদিকে মঙ্গলবার শীর্ষ আদালত এসআইআর প্রক্রিয়া গতি বাড়াতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে কাজ দ্রুত শেষ করতে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে বিচারক এবং বিচারকী আধিকারিক আনার অনুমতি দেওয়া হয়েছে। 14ই মার্চ শুনানির নির্ধারিত দিন থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চে জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে শুনানি করে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় 1,20,00,000 তথ্যের অসঙ্গতি এবং 32 লক্ষ আনম্যাপ ভোটারদের নাম মিলিয়ে বড়সড় জট তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় 60 লক্ষ অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ফলে প্রশাসনিক চাপ যে বিপুল তা স্পষ্ট। এসআইআর ঘিরে আইনি ও রাজনৈতিক লড়াই ক্রমশ তৈরি হচ্ছে। এখন যে বিষয়টি, আদালতের নির্দেশ মেনে কত দ্রুত এই বিপুল অভিযোগ নিষ্পত্তি হয় এবং বিতর্কে জড়ানো প্রশাসনিক সিদ্ধান্তগুলির কী পরিণতি দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়। এরপরে যে বড় খবরে আসছি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের সামনেই নজিরবিহীন হেনস্থার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে বিবাদীবাগ এলাকায় অবস্থিত সিও দপ্তরে পৌঁছলে তাকে লক্ষ্য করে জুতো ছড়ার অভিযোগ উঠল অধিকার রক্ষা কমিটি নামক বুথ স্তরের কর্মীদের, অর্থাৎ বিএলও একটি সাংগঠনিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাজভবন সংলগ্ন এই অতি সংবেদনশীল এলাকায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন রাজ্যে বিজেপি এক প্রতিনিধি দলকে নিয়ে সিও মনোজ কুমার আগারওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি পৌঁছানোর আগে থেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএলওরা। বিরোধী দলনেতা গাড়ি থেকে নামতে বিক্ষোভের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। শুরু হয় গো ব্যাক স্লোগান। যে অভিযোগ উঠছে, উত্তেজনা চরমে পৌঁছলে হঠাৎই ভিড়ের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে একের পর এক জুতো ছুটতে শুরু করেন কিছু বিক্ষোভকারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু জুতো শূন্যে উঠতে দেখা যায়। পুলিশের কড়া নিরাপত্তার বলয় থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, বিরোধী দলনেতা নির্বাচন আধিকারিককে বিভ্রান্ত করছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারী দেওয়া তথ্যের ভিত্তিতে বুথ লেভেল কর্মীরা অযথা হেনস্থার শিকার হচ্ছেন। এই কারণেই তারা এদিন সরাসরি বিরোধী দলনেতার সামনে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়। সিওর সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজভবন এবং বিধানসভায় ঢিল ছোড়ার দূরত্বে যদি এই অবস্থা হয়, তবে জেলাগুলোর আইন শৃঙ্খলার কথা ভেবে দেখুন। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হচ্ছে। পুলিশের মদতেই বিএলওরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পেয়েছে। এদিকে বিক্ষোভের ছায়া মারিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একাধিক অভিযোগ জমা দেন বিরোধী দলনেতা। এর ফলে যে বড় খবরে আসছি, সুপ্রিম কোর্টে বড় স্বস্তির খবর পেলেন রাজ্যের ভোটাররা। নবান্নের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। শীর্ষ আদালতের নির্দেশে 14ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত জমা পড়া সমস্ত নথি গ্রহণের নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পরিচয়পত্র হিসেবে জমা দেওয়া যাবে, তবে সেটি একক নথি হিসেবে নয়, মাধ্যমিক উত্তীর্ণ শংসাপত্রের সঙ্গে মিলিয়ে গ্রহণ করা হবে। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে জানায়, বয়স এবং অভিভাবকের নাম সংক্রান্ত তথ্য প্রমাণের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গুরুত্বপূর্ণ নথি হতে পারে। এর কারণ হলো, পাস সার্টিফিকেটে অনেক সময় জন্ম তারিখ বা বাবার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকে না।
সেই ঘাটতি পূরণ করতেই অ্যাডমিট কার্ড জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এছাড়া আদালত আরও জানায় 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যে নথিপত্র জমা পড়েছে সেগুলি গ্রহণযোগ্য বলে ধরা হবে। নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নথি বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দিতে হবে। সেই দায়িত্ব পালন করবেন AEROরা। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী DS নাইডু অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মানতে আপত্তি জানান। ওনার বক্তব্য ছিল আধারের মতো একটি সশস্ত্র পরিচয় হিসেবে বিবেচিত হতে পারে না। এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, আদালত কখনো একক নথি হিসেবে অ্যাডমিট কার্ডের কথা বলেননি, বরং পাস সার্টিফিকেটের পরিপূরক হিসেবেই সেটি জমা নেওয়ার কথা বলা হয়েছে। SIR প্রক্রিয়ার শুরুতে জন্মের শংসাপত্রের বিকল্প হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্যতা হতে পারে এমন ইঙ্গিত মিলেছিল। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচন কমিশন জানায় অ্যাডমিট কার্ড প্রমাণ্য নথি হিসেবে নয়। ফলে বহু ভোটার সমস্যায় পড়েন, কারণ অনেকের কাছে জন্মের শংসাপত্র নেই, নাগরিকত্ব বা বয়স প্রমাণের তারা বিপাকে পড়েছিলেন। সেই প্রেক্ষাপটে শীর্ষ আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি মিলল। এখন স্পষ্ট, দশম শ্রেণীর পরীক্ষার অ্যাডমিট কার্ড জন্ম তারিখ ও পিতামাতার পরিচয় শংসাপত্র তথ্যের সহায়ক নথি হিসেবে জমা দেওয়া যাবে, তবে তার সঙ্গে অবশ্যই পাশের শংসাপত্র যুক্ত করতে হবে। এরপরে যে বড় খবরে আসছে, রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বাজার মুখে নতুন করে চর্চায় উঠে এলো প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া 32,000 শিক্ষকের চাকরি বহালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের হওয়ার ফলে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষিকার ভবিষ্যৎ। ঘটনার সূত্রপাত 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে। সেই সময় রাজ্যের প্রায় 42,500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল পর্ষদ, কিন্তু এই নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়। 2023 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের ঐতিহাসিক নির্দেশ দেন। একই সঙ্গে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হয়। মামলাটি একবার সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত তা পুনরায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠায়। গত বছর 3রা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের রায়টি খারিজ করে দেয়। এর ফলে চাকরি বেঁচে যায় 32,000 শিক্ষক এবং শিক্ষিকার। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। চাকরি প্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চের সেই রায়কে মানতে নারাজ। ওনাদের দাবি, নিয়োগে স্বচ্ছতা ফেরাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন। এই দাবিতেই সর্বোচ্চ আদালতে বিশেষ লিভ পিটিশন দাখিল করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, সেই সময়ে কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয়ে যাওয়ায় অস্বস্তি শাসক দলের। অন্যদিকে বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব হচ্ছে। সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করলে এবং শুনানির দিন ধার্য হলে মামলার মোড় কোন দিকে ঘুরে, এখন সেই দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের শিক্ষক মহল এবং হাজার হাজার পরিবার।